হ্যালো জনগণ, আজকে আবারও চলে আসলাম মুভি রিভিউ দিতে। তো আজকের মুভিটা হচ্ছে সবারই দেখা, অনেক আগের। যাদের বয়স 23-24-এর নিচে তারা মুভিটা হয়তো দেখে নাই। 25 বছর আগের মুভি, 2000 সালে রিলিজ হয়েছে। মালেক আফসারির এবং ডিপজলের খুব ফেমাস একটা মুভি, হীরা চুনি পান্না। এই মুভিটা নিয়ে কথা বলার ইচ্ছা জাগলো। ডিপজলের কিছু ডায়লগ আছে এই মুভিতে আমার খুব পছন্দের। তো ভাবলাম যে মুভিটা আরেকবার দেখি। ছোটবেলা দেখছিলাম। মালেক আফসারি বাংলা সিনেমার ইতিহাসে একজন বিখ্যাত পরিচালক। ওনার কিছু মুভি আছে ভালো ভালো, অনেক নাম করা। তো এখানে শ্রেষ্ঠাংশে আছে আমিন খান, তারপর সে সাকিব খান, তারপর পপি, ময়ূরী। সাকিব খানের শুরুর দিকের চলচ্চিত্র বলা যায় এটা। তো আর সাকিব খানের বর্তমান চলচ্চিত্র তাণ্ডব, এখন সিনেমা হলে তাণ্ডব চালাচ্ছে। তো 25 বছর আগের মুভিটা নিয়ে একটু আলোচনা করা যায় যে আসলে মুভিটা কীরকম ছিল। আমার মনে হয় যে যারা ভিডিওটা দেখছেন সবারই মুভিটা দেখা আছে। তারপর একটু আলোচনা করি। তো মুভিটা শুরুর দিকে দেখাচ্ছে যে আমিন খান, সে হচ্ছে একজন বড়লোকের ছেলে ছিল, কিন্তু তার বাবা বিদেশে আফ্রিকায় গিয়ে আসলে অনেক টাকা ইনকাম করে। সেই সময় 2000 কোটি টাকার মালিক ছিল। তো একটা সমস্যার কারণে সে হচ্ছে টাকাগুলোকে হীরা চুনি পান্নায় কনভার্ট করে ফেলে, এবং সেটা হচ্ছে সে মারা যাওয়ার আগে একটা লোককে দিয়ে যায়। ওই লোকটা ছিল রাজীব। হ্যাঁ, রাজীব কিন্তু বাংলা চলচ্চিত্রের একজন প্রখ্যাত, বলা যায় ভিলেন ক্যারেক্টারে ওনাকে ভালো মানায়। তো অনেক সামাজিক কি পারিবারিক মুভিও করছে রাজীব। তো রাজীবকে দিয়ে যায়। ওই রাজীবকে টার্গেট করে হচ্ছে দ্বীপজলের লোকেরা। তো দ্বীপজল হচ্ছে হিজড়া পার্টির গ্যাং লিডার ছিল। তো হিজড়া সেজে আর কি বিভিন্ন জায়গায় ডাকাতি ছিনতাই টিনতাই করতো। তো ঘটনাচক্রে হচ্ছে রাজীবের হীরাচুনি পান্না সাকিব খানের হচ্ছে গাড়িতে চলে যায়। এরপর কাহিনী আস্তে আস্তে আগায়। তো আমিন খান একটা স্ট্রিট রেসলারের কাছে চ্যালেঞ্জ নিয়ে দীপজলের সাথে দেখা পায়। দীপজলের কাছে সে কিছু টাকাও উপার্জন করে দীপজলের কাছ থেকে, উপহার হিসাবে রেসলারকে হারাইয়া। তো তখন আমিন খানের খুব টাকার দরকার ছিল, কারণ তার বাবা অনেক ধনী থাকলেও তার বাবার তো সম্পত্তি কিছুই পায়নি, ওটা তো রাজীবের কাছে ছিল। তো তারপরে আমিন খানের টাকা লাগতো তার বোনকে বিয়ে দেওয়ার জন্য। তো আমিন খান হচ্ছে ডিপজলের সাথে হাত মিলায় রাজীবের ওই হীরা চুনি পান্না আনার জন্য। দীপজল তো আর জানতো না যে রাজীবের হীরা চুনি পান্না সাকিব খানের কাছে আছে। তো এরপরে কাহিনীটা হচ্ছে গিয়ে একটু মোড় নেয়। আহ, আমিন খান আর দীপজল হচ্ছে একজোট হইয়া রাজীবের মেয়েকে অপহরণ করে হীরাচুনি পানাটা হাতাইতে চায়। তো মাঝখানে সাকিব খান এন্ট্রি করে ফেলে, কারণ সাকিব খানের যে মা, সাকিব খানের মা ওই রাজীব যখন আহ, খুব দরিদ্র অবস্থা ছিল, তখন সাকিব খানও ছোট ছিল, রাজীবের মেয়েও ছোট ছিল। তো রাজীবকে কথা দিয়ে রাখছিল যে মেয়ের সাথে বিয়ে দেবে সাকিব খানকে। তো যখন রাজীব খুব কোটিপতি হয়ে যায়, বড়লোক হয়ে যায়, তখন সেটা আসলে বিয়ে দিতে চায় না। সো সাকিব খানেরও হচ্ছে গিয়া আহ, আশা ছিল যে বিয়ে করবে। তো ওই রাজীবের যে মেয়েটা ছিল হচ্ছে পপি। তো এই দুজনকে, পপিকে নিয়ে হচ্ছে সাকিব খান আর আমিন খানের মধ্যে একটা ভালো একটা, মানে কি বলে, মনোমালিন্য বলেন বা হচ্ছে প্রেমের ট্রায়াঙ্গেল লাভ, আর কি ট্রায়াঙ্গেল লাভ বলা যায়। হুম। তো এই পর্যায়ে আমার কাছে মনে হয়েছে যে মাঝখানে দীপজল শুরুতে এন্ট্রি নেয় এবং শেষের দিকে দীপজল হচ্ছে আসে। মাঝখান হচ্ছে আমিন খান এবং সাকিব খান এবং পপি, এই তিনজন হচ্ছে মাঝখানের স্ত্রীটাকে টেনে নিয়ে গেছে। তো ফাইনালি হচ্ছে আহ, মানে হীরাচুনি পান্না হচ্ছে ফাইনালি, আমি স্পয়লার দিব না কারণ অনেকেই দেখে নেয় হয়তো, নতুন নতুন যারা আছে, যাদের বয়স 23-24 বছর, 20 বছর আমার ভিডিও দেখতেছে, তারা হয়তো দেখে নাই, বা অনেকেই ওরকম দেখে নাই, শুধুমাত্র ডায়লগ দেখছে। তো এই মুভিতে আমার কাছে মনে হয়েছে যে এই মুভির মানে বেস্ট অ্যাক্টর, বেস্ট অভিনেতা এবং সিগনিফিক্যান্ট অভিনেতা হচ্ছে দীপজল। এবং আমি ডিপজলের জন্যই মুভিটা দেখছি মেনলি। তো এই মুভিতে ডিপজল কেন সিগনিফিক্যান্ট সেটা বলি, যে ডিপজলই হচ্ছে মুভিটাকে চালায়। শুরু থেকে শেষ পর্যন্ত ডিপজলই কন্ট্রোল করে প্রত্যেকটা ক্যারেক্টার, মানে মেইন ক্যারেক্টারগুলোকে ডিপজলই কন্ট্রোল করে। তবে আমার কাছে মনে হয়েছে যে গল্পর লেখক আর কি, স্ক্রিপ্ট রাইটার বা হচ্ছে স্ক্রিন প্লের দিক দিয়া ডিপজলের সাথে কিছুটা হচ্ছে
অমানবিক আচরণ করা হয়েছে। এই লোকটা শুধুমাত্র হীরা-চুনি পান্নাই চাইছিল। কিন্তু এই হীরা-চুনি পান্না পাইতে যাইয়া এই লোকটার সাথে অমানবিক আচরণ করছে এবং বেশিরভাগ অমানবিক আচরণই করছে আমিন খান। কি করলো? এই আমিন খান মানে মিথ্যা প্রেমের অভিনয় করছে পপির সাথে। পপির সাথে একটা সে বিট্রে করছে। অন্যদিকে ডিপজলের সাথেও সে বিট্রে করে। মানে ডিপজলকে সে নকল হীরা-চুনি পান্না দিয়ে দেয়। তো এর ফলে ডিপজলও প্রতারিত হয় আমিন খানের ফলে। আমিন খানের প্রতারণার ফলে এবং যে নায়িকা পপিও প্রতারিত হয়। আর সাকিব খান ছিল মোটামুটি নিউট্রাল, ভালো মানুষ এই মুভির মধ্যে। তো আমার কাছে মনে হচ্ছে যে মানে কি বলে ওইটাকে, যে খলনায়ক চরিত্রে আমার মনে হয় যে আমিন খান খলনায়ক চরিত্রটা ভালো প্লে করছে। আর বলা যায় যে দীপজলে তো ভিলেন হিসেবে দেখানো হয়েছে, কিন্তু দীপজলের সাথে আমার মনে হয় যে অমানবিক আচরণ করা হয়েছে। এই মুভির সবচেয়ে বেস্ট সেলিং পার্ট বা বলা যায় যে বেস্ট যে কি বলে ওইটাকে, যে মনে রাখার মতো বিষয়গুলো হচ্ছে ডিপজলের ডায়লগগুলো ছিল মাস্টারপিস। মানে আজ থেকে 25 বছর আগে সে ডিপজল ডায়লগ দিছে, 25 বছর আগে, জাস্ট মিনিট 2 যুগ আগে। হ্যাঁ, 25 বছর আগে আমি মনে হয় শুধুমাত্র হাঁটতে শিখছিলাম। ওই সময় ডিপজলের ডায়লগ আমার 25 বছর পরে এসেও বিভিন্ন সিনারিওতে রিলেভেন্ট লাগে। মানে ডিপজল ওই সময় যা বলে গেছে, আমার কাছে 25 বছর পরে এসেও ওই ডায়লগগুলো আমি প্রায় ইউজ করি বিভিন্ন মানুষের। মানে প্রচুর গালাগালি আছে ডায়লগের মধ্যে, খুব অশ্লীল ভাষায় গালাগালি আছে। তো আমার কাছে মনে হয়েছে যে ডিপজলের অন্য অন্য মুভিতে যে ক্যারেক্টারগুলো থাকে, যে কি বলে ওই যে ধর্ষক ক্যারেক্টার থাকে, মেয়েদের প্রতি একটা মানে বিচ্ছিরি যে ক্যারেক্টারগুলো থাকে, এইখানে ডিপজলের অত বাজে ক্যারেক্টার না। মানে ডিপজলকে শুধুমাত্র দেখানো হয়েছে যে সে হীরা-চুনি পান্নার জন্যই পাগল, আর কোনো কিছুর জন্য সে পাগল না, আর কোনো কিছুর নেশা নাই, কিছু নাই, শুধুমাত্র তার হীরা-চুনি পান্না লাগবে। সো আমার কাছে মনে হচ্ছে যে অন্য যে কোনো মুভির থেকে ডিপজলকে এখানে খুব সুন্দরভাবে ফুটানো হয়েছে। এবং তার ডায়লগগুলো অনেকগুলো লেজেন্ডারি ডায়লগ ছিল। ডায়লগগুলো আমি রিভিউর মধ্যে বলতেছি না। একটা ছোট ডায়লগ বলে যে আহো বাতিদা আহো, এই কথাটা ডিপজলের মুখ দিয়া মাইন্ড ব্লোয়িং একটা জিনিস। তো যাই হোক, তো এরকম মানে অনেক ভালো ভালো ডায়লগ আছে। সবাই তো ইউটিউবে ডিপজলের ডায়লগ আমার মনে হয় যে বাংলাদেশে এখন যারা ফেসবুক বা ইউটিউবের সাথে জড়িত, যারা ইউজ করে, এমন কোনো লোক নাই যে তারা ডিপজলের ডায়লগ পছন্দ করে না। মানে সবচেয়ে সুশীল যে সেও পছন্দ করে, সবচেয়ে অশ্লীল যে সেও পছন্দ করে। মানে ডিপজল এতটাই রিলেভেন্ট এত বছর পরেও। তো আমার মনে হয় যে ডিপজলের জন্য হলেও এই মুভিটা সবার দেখা উচিত। যদিও ডিপজলের স্ক্রিন টাইম খুবই কম ছিল, এই অল্প স্ক্রিন টাইমে ডিপজল পুরো ফাটাই দিছে। আর এই মুভির ব্যাড যে সাইডটা, খারাপ যে সাইডটা সেটা বলতে চাই, সেটা হলো এই মুভিতে অতিরিক্ত মানে কি বলে অশ্লীলতা দেখানো হয়েছে। অতিরিক্ত অশ্লীলতা, এরা অভিনেতাদের মধ্যে অশ্লীলতা দেখানো হয় নাই। এই মুভির মধ্যে কমসে কম ভাই 12টা 15 10-12টা গান আছে। প্রত্যেকটা গান 4-5-6 মিনিট করে লম্বা, এবং প্রত্যেকটা গানের মধ্যে ভাই খুবই বাজে অবস্থা। মানে ময়ূরী, আরও বিভিন্ন উল্টা পাল্টা, মানে কি বলে নায়িকা বলা ভুল, বি গ্রেড সি গ্রেড ডি গ্রেডের মহিলাদের আইনে নাচানাচি আর কি, সোজা কথা। তো আমার কাছে মনে হয়েছে যে এই মুভিটা সব কিছুই ভালো ছিল। যদি 10-12টা গানের জায়গায় 2-3টা গান রাখতো, তাহলে মুভিটা একটা পর্যায়ে থাকতো। তো এই 10-12টা গান দেখা সত্যিই মানে খুবই মানে কি বলে বিরক্তিকর একটা বিষয়। তো 2 ঘন্টা, প্রায় প্রায় 3 ঘন্টার মতো মুভি, 10-12টা গান দিয়ে যদি কমাই আনতো, তাহলে 2 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে একটা সুন্দর একটা প্যাকেজ হইতো, আমার যেটা মনে হয় এই। আর ডিপজল তার সময় অনুযায়ী, তার অনেক সময় অনুযায়ী অনেক অনেক আগানো অভিনয় করছে। এত ভালো অভিনয় আমার মনে হয় না এই মাঝখানের 25 বছরে কেউ করতে পারছে, এবং সামনের 25 বছর বা 100 বছরে এরকম অভিনয় কেউ করতে পারবে না। আসলে হয়েছে কি যে আমরা ওটিটি প্ল্যাটফর্মের বদৌলতে, ওয়েব ফিল্মগুলোর বদৌলতে কি বলে মুক্ত কালচার, মুক্ত সংস্কৃতির বদৌলতে আমরা এখন গিয়া ওই অ্যাডাল্টিজম যেটা বলা হয়, যে গালাগালি করা বা ছোট লোকদের ভাষা আমরা যেটা বলি প্রমিত ভাষার বাইরে, ওইটাকে অনেকটা নর্মালাইজ করে ফেলছি। মানে এটা দেখা গেছে আমি মুভির
শুরুতে হচ্ছে 18+ একটা আ সতর্কীকরণ দেখাই দিলাম। তারপর মুভির ভিতরে ইচ্ছা মতো গালাগালি করলাম। হুম? তো আমার কাছে মনে হয় যে গালাগালি আসলে করলেই হয় না। সেটার মধ্যে একটা টোন আছে, সবাই আসলে করতে পারে না। আপনি দেখবেন যে আসলে অনেক বিভিন্ন ওয়েব সিরিজ আছে। হইচইতে বেশিরভাগ দেখা যায় যে একটু গালাগালি হইলে একটু বেশি চলতেছে আরকি। কারণ দেখা গেছে অশ্লীলতা একটা সাইড, গালাগালি আরেকটা সাইড। অশ্লীলতা আ সবার পছন্দ হয় না, কিন্তু গালাগালিটা অনেকটা বেশি প্রায়োরিটি পায়। মানে সবাই আরকি পছন্দ করে আরকি। আ বা তো বিষয়টা হচ্ছে যে এই গালাগালিটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল ডিপজল, এবং আ সেই শিল্পটা কেউ আর ধরে রাখতে পারে নাই। ডিপজলের মতো কেউ ক্যারিও করতে পারবে না, আই থিংক। তো আমার মনে হয় যে আ সেই দিক দিয়েও আ এই মুভিটা ভালো। মানে আমার কাছে মনে হয় যে সব দিক দিয়ে ভালো, এবং শিক্ষণীয় যে কোনো বিষয় আসলে আছে কিনা, এই মুভিটা দেখে আসলে কেউ কিছু শিখতে পারবে কিনা, যারা আসলে কিছু শেখে নাই সারা জীবনে। হ্যাঁ, শিক্ষণীয় জিনিস শিখতে পারবে। সেটা হলো যে দুষ্ট লোকের মিষ্টি কথায় ভোলা যাবে না। আর ডিপজলের মিষ্টি কথায় ভুইলা আমিন খান তার হচ্ছে গিয়ে এই পপিরে পটাইতে গেছিল। পটাইয়া হচ্ছে হীরাচুনি পান্না আনতে গেছিল। ফাইনালি হীরাচুনি পান্না নিজেও পায় নাই। ওদিকে আবার হচ্ছে ওই পপিরেও পায় নাই। এই আরকি বিষয়। আর ভালো থাকলে ভালো ফল পাওয়া যায়। সেটা সাকিব খানের অ্যা অ্যা দিক দিয়ে আমরা দেখতে পারি। যে সাকিব খান সবসময় মনে হয় যে একটু সৎ ছিল। মাঝখানে একটু অসৎ হইছিল পপিরে দেইখা। মাথা-মোথা ঠিক ছিল না। আরেকটা বিষয় হলো যে ভাই গানগুলা খুব পিনিকের ভাই। এগুলা এগুলা দেখে আপনি বিভিন্ন ড্যান্স স্টেপ শিখতে পারবেন। মাথা নষ্ট ড্যান্স স্টেপ, ঠিক আছে? তো গানগুলোর জন্য আসলে আমি শান্তিমত দেখতে পারিনি। আমার বউ প্রচণ্ড গালাগালি করছে মুভিটা দেখার সময়। সেও দেখে নাই, সেও ঘর দিয়ে বাইরেই গেছে। তো আমার কাছে মনে হয় যে বউরে ঘর দিয়ে বাইর করার জন্য এইসব মুভি টিভিতে ছাড়া খুবই যুক্তিসঙ্গত ব্যাপার। যাই হোক, আ ভালো এনজয় করছি। আসলে লাইফে এনজয়মেন্ট দরকার। সারাদিন হেক্টিক আ চাকরির পরে এই বোরিং আর্ট ফিল্ম, তারপর সাই-ফাই, মানে থ্রিলার, এগুলা মাথায় ঢোকে না। এইসব জিনিস একটা বিনোদন দেয়, ভালোই বিনোদন দেয়। তো যারা দেখেন নাই দেখতে পারেন। আর যারা দেখছেন তারাও একবার দেখতে পারেন। অন্তত লেজেন্ডারি দীপজলকে দেখার জন্য আরেকবার দেখতেই পারেন মুভিটা। সো আজকে এ পর্যন্তই। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। টাটা।